আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এসএসসি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ এ টু জেড সোনারতরী গল্পের এ টু জেড আমরা ব্যাখ্যা করব এবং লাইন বাই লাইন তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝাবো, যাতে করে তোমরা এসএসসি পরীক্ষায় আসলে এমসিকিউ সিকিউ সব কিছু সলভ করতে পারো এবং অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। যেহেতু এটা এসএসসি শিক্ষার্থীদের জন্য তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো। গগনে গরজে মেঘ অর্থ হচ্ছে ঘন বর্ষা, মানে আমরা দেখি তো যে বর্ষাকালে অনেক বেশি মেঘ গর্জন করে এবং মেঘ গর্জনের কারণে মানে বর্ষাকালেই তো মেঘ গর্জন করে, মেঘ গর্জন করার পরে বৃষ্টিপাত হয়। তো এখানে মেঘ গরজে বলতে এখানে বোঝানো হয়েছে ওই যে বিদ্যুৎ চমকায়। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সোনারতরী। আর এই কবিতাটি মূলত তার মৃত্যুর আগে তিনি যখন বুঝতে পারছেন যে তার মৃত্যু হবে বা মৃত্যুর একটা আভাস পেয়েছেন, তখন এই কবিতাটি তিনি লিখেছেন। তিনি নিজেকে একজন কৃষক হিসাবে দেখেছেন, কবি নিজে একজন কৃষক দেখেছেন এবং পৃথিবীটাকে একটা ধানের ক্ষেত হিসাবে তিনি দেখেছেন এবং তিনি সেইভাবেই এই কবিতাটি রচনা করেছেন। কূলে একা বসে আছি আমি নাহি ভরসা, মানে নদীর যে কূল আছে না, আমরা জানি তো নদীর কূলে মানে বলতে পারে বোঝানো হয়। নদীর পাড়ে বসে আছে একলা, নাহি ভরসা মানে কোনো ভরসা নাই, যেহেতু নদীর পাড়ে বসে আছে। আর পাশে হয়েছে কোনো একটা বিল বা বলা যায় পাশে হচ্ছে সেই ক্ষেত, কৃষিক্ষেত। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে ওই যে যেই ধান ক্ষেত ছিল সেখানে ধান কাটা হয়েছে রাশি রাশি অনেকগুলা করে, মানে সাজিয়ে রাখা হয়েছে ধান খেতে। নদী ভরা নদী ধারা, মানে নদীর স্রোত ঘুরের মতো দাঁড়ালো, এটা বোঝানো হয়েছে। নদীতে অনেক বেশি স্রোত, আর ধারা বলতে বোঝানো হয়েছে নদীর স্রোত অনেক বেশি ধারালো। তো ঘুরের মতো তো আর হতে পারবে না, তবে ধারা মানে একটু বলা যায় ধারালো। খড় পশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে ধান কাটতে কাটতে বর্ষাকাল এসে পড়েছে। অনেক সময় হয় যে কি আমরা যে ধান কাটার সময়টা বর্ষাকালের আগেই হয়, তো তো এই ধান কাটার পরেই মূলত বর্ষাটা চলে আসে। একখানি ছোট ক্ষেত আমি একলা, মানে লেখক নিজেকে বলতেছে যে কবি যে আমি একলা, আমার একখানি ছোট ক্ষেত। আর এখানে মূলত লেখক তার যে কবিতা বা সাহিত্যিক জীবনে যা যা লিখেছেন, লেখক যা যা মানে কবিতা লিখেছেন বা গল্প লিখেছেন, সেগুলোকে তিনি ফসলের সাথে তুলনা করেছেন, ধান ক্ষেতের ফসল যেগুলো তিনি রেখে গেছেন। এবং মৃত্যুর আগে যেহেতু তিনি এগুলা চাইবেন সবাই সামনে সবাইকে দিয়ে দিতে, বিশ্বগুরু মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই উনি এটা করার জন্যই মূলত এটা বলেছেন যে একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। মূলত চারিদিকে যে জল ঢেউ আঁকা বাঁকা মানে চলে যাচ্ছে। আর যেহেতু এটা দুইটা মানে কমা দিছে, তাই এটা দুইবার বলা লাগবে। পার পারে পারে দেখি আঁকা, তর ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, মানে বর্ষার আগে আবাস যে বৃষ্টির আগে দিয়ে যেমন গ্রামটা সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে। আর তোর ছায়া মাসি মানে বলতে বোঝানো হয়েছে যে ছায়ায় সম্পূর্ণ বিলটা মানে অন্ধকার হয়ে গেছে। প্রভাত বেলা মানে সকালবেলার কথা বলতেছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরি পেয়ে কে আসে পারে। সে বলতেছে যে গান গেয়ে তরি বলতে নৌকা, নৌকা করে কে বেয়ে আসে পারে, মানে যেই ক্ষেতের পার আছে না, নদীর পার, সেখানে কে আসে। দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে দেখে মনে হয় যেন ওনাকে চিনি আগে দেখেছি। ধরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, মানে ওই যে নদীতে যে নৌকা আসে মূলত
ধান নেওয়ার জন্য, যেহেতু ধান কাটা হয়েছে, তো নৌকা বলতেছে যে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, মানে কোনো দিকে সেনা তাড়াহুড়া করে ধান নিয়ে চলে যাইতেছে, সেটা বলতেছে কবি। মূলত কবি নিজের জীবনের কাহিনীতে বলতেছে যে তার কবিতা সবগুলো লয়ে যাবে এবং সে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। ঢেউগুলো নিরাপয় ভাঙে দুধারে, মানে ঢেউগুলো যেহেতু নদীর দুই পাশে, আর যেহেতু আমাদের বাংলাদেশের নদী আঁকা বাঁকা, তাই দুই ধার ভেঙে 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 যাইতে থাকে। দেখে যেন মনে হয় চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে কবি মূলত মাঝিকে জিজ্ঞাসা করতেছে, তুমি কোথায় যাইতেছ, কোন বিদেশে যাচ্ছ। পারেক ভিড়াও তরি কুলেতে এসে, মানে নিজের যেই নৌকাটা আছে সেটাকে বলতেছে যাতে নদীর কূলে এসে ভিড়ায়, যাতে করে তার ধানগুলো সে দিতে পারে। যে যেথা যেতে চাও যাহা যারে খুশি তারে দাও, মানে বলতেছে কই বলতেছে তুমি যারে খুশি তারে দাও, মানে এটা কৃষককারী বলতেছে, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও, মানে তার যে ধান আছে সেগুলো নিয়ে যেতে বলতেছে। ক্ষণিক হেসে, মানে একটু হালকা এসে বলতেছে, আমার সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে, মানে তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, আমি ধানগুলো সাজিয়ে রাখছি, তুমি এগুলা নিয়ে যাও, যত চাও তত লও তরুণী পরে, মানে তোমার হাতে করে তোমার যত মন চায় তত ধান নিয়ে যাও। আর আছে আর নাই দিয়েছি ভরে, মানে আর আছে আর নেই দিয়েছি ভরে, মানে যা আছে ছিল সব কিছু নৌকাতে সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা বড় নৌকা, তাই নৌকাতে এবং সম্পূর্ণটা সাজিয়ে দেওয়া হয়েছে। এতকাল নদী কূলে জাহাজ লয়ে লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে ধরে ভিতরে, মানে সব কিছু ধরে ধরে টরে মানে সুন্দর করে সাজিয়ে, এতদিন যাহা মানে তার কাছে ফসল ছিল সব কিছু সে সাজিয়ে দিয়েছে। এখন আমারে লোহ করুণা করে, এখন আমারে লোহ করুণা করে, এখন কবি বলতেছে যে আমাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও কৃষক। আর এখানে মাঝি বলতেছে ঠাই নাই ছোট সে তরি, মানে মাঝি বলতেছে যে মানে যে নৌকা সেই নৌকাতে জায়গা নেই, সম্পূর্ণ নৌকাতে ধান দিয়ে ভরা, তাই জায়গা নেই। আমারই সোনার ধানে গিয়েছে পড়ি, শ্রাবণ গণে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, নদী শূন্য তীরে, রহিম রহিম রহিনপুরে, যাহা ছিল তা গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে কবি বলতেছে যে যাহা ছিল সব কিছু ওই স্বর্ণের তৈরি নৌকার রয়ে গেছে, মানে এটাকে স্বর্ণের তৈরি নৌকার সাথে তুলনা করা হয়েছে। আর কবি মূলত তার যে সাহিত্যিক কাব্যগুলো এগুলাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে উন্নতি করতেছিল যাতে করে তাকেও নিয়ে যায় সঙ্গে করে, যেহেতু জায়গা ছিল না নৌকায়, তাই নিতে পারেনি। মূলত কবি মারা যাওয়ার কথাটাই এখানে বোঝানো হয়েছে। গরজে বলতে শব্দটাগুলো দেখবো, গর্জন করে, ভাড়া ভাড়া, ভাড়া অর্থ ধান খাড়ার পত্র, একে একরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। খুর দ্বারা খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, খর বর্ষা, ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো। আমি সাধারণ অর্থে কৃষক, প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবি। আমি একলা কৃষক কিংবা শিল্প স্রষ্টা, কবির নিঃসঙ্গ অবস্থা। চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা, ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দিমতা, নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট ছোট ক্ষেতটুকুর আঙ্গু বিলায়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। বাঁকা জল এখানে অন্তত কাল স্রোতের প্রতীক। তরু ছায়া ছায়া মশি মাখা, ওপারে মেঘে ঢাকা, গ্রামটি যেন এক গাছের ছায়ার কালো রঙে মাখানো। গান গেয়ে তরি বেয়ে একে বেঁকে, তরি বেঁকে আসে পড়ে, খুরের মতো ধারালো জল স্রোতে গান গাইতে গাইতে যে মাঝি
পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্রনাথ ভাবনার সেই নির্মোহ মহাকালের প্রতীক। কোনো দিকে চাহে নাহি চাই মহাকালের প্রতীক এই মাঝি ক্রিয়াসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই। দেখে 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 যেন মনে হয় চিনি উহারে এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পী স্রষ্টা করিতে চেনা, কেননা চেনা মনে হলেই কৃষক বা শিল্পী স্রষ্টা কবির সংশয় থেকেই যায়। তোমরা এইসব শব্দটিকাগুলো পড়ে নিবা যাতে করে তোমাদের আরও ভালো মতো বুঝতে পারো এই গল্পটা। আমি এই পর্যন্ত পাঠ করেছি, যেটা এখন পড়াবো সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা। এখানে মনে রাখতে হবে যে সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা, মানে এটার নামে কিন্তু কবিতা। শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অতি অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহত্ব সাহিত্যের একটি বিশেষ গুণ হল কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনারতরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরাগত আবেদনবাহী কবিতা। কবিতাটি দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে সুউৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণের পাশে খরস্রোতা নদী নিয়ে হয়ে উঠেছে হিংস্র। চারিদিকের বাঁকা জল কৃষকদের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে একটি ভারপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। মানে ওই যে মাঝির কথা আমি বলেছিলাম প্রথম দিয়ে, যে সোনারতরী যে মাঝিটা তার কথা এখানে বোঝানো হয়েছে। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সৎকারে সকাতরে মিনতি জানালে সে সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। মানে সব ধান যা যা সে রেখেছিল সবগুলো নিয়ে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান না হয় না কৃষকের, মানে নৌকা যেহেতু সম্পূর্ণ ভরে গেছে এবং ছোট নৌকা, তাই কৃষকের জন্য আর জায়গা বাকি থাকে না। শূন্য নদীর তীরে আসা হত কৃষকের বেদনা গুমড়ে মরে। মানে কৃষকের তো আর কিছু করার নাই, কৃষক এখন সেখানে বসে থাকে বেদনায়, মানে মারা যায়। এই কবিতাটি নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোত জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে তার মানুষের সৃষ্টি সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। সোনারতরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই অধিকাংশ পংক্তি 8+5 মাত্রায় পূর্ণ পর্বে বিন্যস্ত। এটা মনে রাখতে হবে যে 8+5 মাত্রায় পূর্ণ পর্বে বিন্যস্ত। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, এখানে তুমি কে? এখানে তুমি হচ্ছে মাঝিকে এখানে বোঝানো হয়েছে। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আয়তনের ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানার দেশ। এখানে মূলত মানুষের জীবন পরিধিকে বোঝানো হয়েছে গরম বসন্ত। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। জয়নুল আবেদিনের বিশ্ববিখ্যাত চিত্রশিল্প, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত সে চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রকলা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় ও আরও অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আচরে প্রতিফলিত দুর্ভিক্ষ তাড়িত মানুষও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠা তিনি ছিলেন পুরোধ
ব্যক্তিত্ব, পুরোধা ব্যক্তিত্ব জয়নাল আবেদিনের সঙ্গে সোনারতরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে? এখানে ক এখানে ক হবে না, এখানে হবে গহ, কৃষকের। উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায়, জীবন অতি সংক্ষিপ্ত, সৃষ্টি অবিনশ্বর, সম্পদ ক্ষণস্থায়ী, সময় অত্যন্ত প্রবাহী। এখানে বলা যায় সৃষ্টি অবিনশ্বর, মানে যেটা কোনো শেষ হয় না, অথবা ক হতে পারে। সৃজনশীল প্রশ্ন দেখব, মাদার তেরেসা অকৃত্রিম মাতৃ স্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীতে দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথ যাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1989 সালে তাকে নোবেলের শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন? এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যেই জন্মসাল এটা অনেক ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা দেখে নিবা এবং পাঠ্যসূচির এটা পড়বা। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? পানিতে যে নদীতে যে পানির যে ঢেউ, এটা তো আঁকা বাঁকা পথে চলতে থাকে, তাই সেই ঢেউর কারণে নদীর পাড় ভাঙতে থাকে, তাই এটাকে বাঁকা জল বলে আখ্যায়িত করা হয়েছে। এবং নদীর ঢেউকেও। সোনারতরী কবিতায় কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো? এখানে বলতে পারো যে সোনারতরী কবিতায় যেহেতু কৃষকের ফসল সব কৃষক দিয়ে নিজে, মানে তার যেই ক্ষেত সেখানে রয়ে গেছে এবং তার সকল ফসল তিনি দিয়ে দিছে। কবি নিজের মানে সব কাব্যগ্রন্থ সকলকে দিয়ে দিছে, কিন্তু নিজে মৃত্যুবরণ করেছে, তার সাথে মানে সঙ্গতিপূর্ণ, এবং সেটাই তোমরা ব্যাখ্যা করে দিবা। মাদার তেরেসার জীবনের পরিণতি সোনারতরী কবিতার মূল উপজীব্য মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো বলে লিখে দিবা যে সোনারতরী কবিতায় যে কৃষক তার সকল ফসল মাঝিকে তুলে দিয়ে নিজে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, আর তেমনই ভাবে কৃষকের যে অবদান, তেমনই মাদার তেরেসা নিজের জীবনে সকল সম্পদ তিনি গরিব দুঃখীদের দান করেন এবং নিজে শেষ পরিণতিতে মানে মৃত্যুবরণ করেন। তারপরেও তিনি যা করেছেন তা অবশ্যই পৃথিবীতে অনেক বড় একটি কাজ। তো এই দুইটা কাজটাকে তোমরা অ্যাডজাস্ট করে তারপরে এগুলাকে এক্সপ্লেন করে দিবা। আজকের ভিডিও পর্যন্ত, আশা করি সকলে ভালো আছো। আল্লাহ হাফেজ।